ভারতবর্ষের রাষ্ট্র ও সমাজ জীবনে আবার নূতন চেতনা জাগাইবার প্রয়োজন দেখা দিয়াছে। এই দায়িত্ব পূর্বের ন্যায় বাঙালিকেই পুনরায় গ্রহণ করিতে হইবে। When we try to build up a soft power diplomacy based on this Indian footprints in different parts of Asia, Dr. Shama Prasad Mukherjee and his ideas can play an important role in framing the basis of this idea. শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে রবীন্দ্রনাথ দত্ত, যিনি নোয়াখালীর রাস্তায় রাস্তায় হেঁটে ঘুরে বেরিয়েছিলেন, যিনি না থাকলে বাঙালি হয়তো কোনোদিন জানতেই পারতো না নোয়াখালীতে কি ঘটেছিল। শ্যামাপ্রসাদের মৃত্যু সম্বন্ধে, ওই রকম পরিস্থিতিতে মৃত্যু সম্বন্ধে, নির্বাসনে মৃত্যু সম্বন্ধে একটাও ইনকোয়ারি হয়নি। সবাইকে শুভ সন্ধ্যা জানালাম। আবার শুরু করলাম আমাদের অনুষ্ঠান। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রন্থ প্রকাশন। বক্তৃতা ও রচনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, গ্রন্থনা ডক্টর প্রগতি বন্দ্যোপাধ্যায়। আজকের এই দিনটিতে আমরা সবাই একত্রে মিলিত হতে পেরে খুবই আনন্দিত। আজকের আমাদের মধ্যে গুণীজন এবং বিশিষ্ট অতিথিরা যারা আছেন তাদেরকে আমি সকলকেই নমস্কার জানাই। আমি অনুষ্ঠান শুরু করবার আগে কবিগুরুর কথাই বলতে চাই। আমারে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ঠিক তেমনি নমস্কার জানাই, প্রণাম জানাই আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে। শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই পশ্চিমবঙ্গের পিতা বলা চলে, জনক, যার জন্যই আমাদের এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে আমরা গর্বিত হতে পেরেছি। আজকের দিনটি আমাদের কাছে এই জন্যই গর্বিত, এই 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালের 6 জুলাইয়ে জন্মগ্রহণ করেন উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন পরিবারে। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তিতুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনার উত্তরাধিকারী সূত্র লাভ করেছিলেন। তারা তাকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবন যাপনে অনুপ্রাণিত করেন। স্কুলের শিক্ষা এগিয়ে চলে। স্কুলের শিক্ষা শেষ করে তারপরে তিনি ইংরেজিতে 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে সম্মান পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্রাবস্থাতেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন। জাতীয়তাবাদী ভাবনায় তার মধ্যেই সব সময় পরিচয় পাওয়া যায়। সেই জাতীয়তাবাদী ভাবনার মধ্য দিয়েই আমরা আমাদের এই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 123তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান शुरू करते चले। सभी को नमस्कार। आज हम सब जानते हैं जैसे 123वां जन्मदिन भारत केसरी डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का है। उसके मनाने के लिए हम लोग 2 संस्था, भारत विकास परिषद और एक सेंटर फॉर भारत स्टडीज, दोनों मिलके हम लोग ये कर रहे हैं। भारत केसरी श्यामा प्रसाद मुखर्जी एक हिंदुस्तान के ऐसे शख्स हैं, इतने महापुरुष ये जिस तरह से हैं, इनको कम आंका गया, इनके बारे में कम जाना गया, कम बोला गया, कम लिखा गया।
लेकिन हम सत्ता ये जो मिलकर काम कर रहे हैं, हम समझते हैं इस काम को हम लोग आगे बढ़ाएंगे। और डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के बारे में बहुत सी बातें हैं जो कुछ मालूम है, कुछ हम लोगों को नहीं मालूम है। हमारे आज के स्पीकर बताएंगे। सबसे कम उम्र के ये वाइस चांसलर हुए 33 साल की उम्र में, और पहले कैबिनेट में मिनिस्टर थे। लेकिन जब विचारों का आपस में मिलन नहीं हुआ, विजन अलग था, उस समय के जो प्राइम मिनिस्टर थे चाचा नेहरू, उसका अलग था विजन, छोड़े, अपनी एक पार्टी बनाई, और वो पार्टी आज वो पार्टी है जो भारत सरकार के ऊपर राज कर रही है। आज भारत सरकार की वो पार्टी है। एक आदमी ने एक पार्टी बनाई, सोची जनसंघ जैसे होता है ना, एक अकेला क्या करेगा। कांग्रेस छोड़ करके जनसंघ बनाया उस समय में, वही जनसंघ आज आगे जाके भारतीय जनता पार्टी है। और हमेशा उन्होंने ऐसा कुछ किया देश के लिए, जैसे कश्मीर में जाने की परमिट की आवश्यकता थी, इन्होंने कहा देश में परमिट लगेगा, कश्मीर हमारे देश के हिस्सा, वहाँ जाने का परमिट, बिना परमिट के मैं जाऊँगा। और वो गए, अटल बिहारी वाजपेयी साथ में थे, बिना परमिट के कश्मीर के बॉर्डर के अंदर गए वो कश्मीर में, और वहीं से अटल बिहारी को वापस भेज दिया, कहा जाके देशवासियों को बोलो मैं बिना परमिट के कश्मीर गया हूँ। लेकिन बाद में जो हुआ हम सबको पता है, अरेस्ट किया गया, उसके बाद में कहीं कोई केस नहीं चला। जब उनकी मृत्यु हुई तब समाचार आया कि उनकी मृत्यु हो गई है। उस समय की सरकार ने जो कश्मीर के जो थे, उसमें प्राइम मिनिस्टर बोला जाता था, हमारे देश के प्राइम मिनिस्टर, किसी ने कोई सुध नहीं ली उनकी। अरेस्ट होने के बाद में बीमार रहते थे, कोई किसी को जानकारी नहीं दी गई। उनका जो नारा था, 3 विधान नहीं चलेंगे, 3 संविधान नहीं चलेंगे, 3 विधान नहीं होंगे, 3 निशान नहीं होंगे, 2 निशान नहीं होंगे, वो उसमें नारा दिया था। उसमें 2 झंडे हुआ करते थे, संविधान अलग था कश्मीर का, प्राइम मिनिस्टर बोला जाता था वहाँ के, जो चीफ मिनिस्टर आज है बोला जाता है। तीनों चेंज हुए, सालों लगे, लेकिन उस समय उनका विजन देखिए, उस विजन के कारण आज ये तीनों चेंज हो गए। आज एक ही संविधान है, एक ही निशान है और एक ही प्रधान है। तो ये विजन के लोग, इस तरह के लोग जिनके आज हम जन्म शताब्दी मना रहे हैं, बहुत। और आप सब आए, इसमें आप सबका स्वागत, और ऐसे कार्यक्रम में आप बराबर होता रहे, आते रहें, और आपका बहुत बहुत स्वागत, धन्यवाद, जय हिंद। আমাদের সামনে শ্রী নন্দলাল সিংহানিয়া বলে গেলেন, এই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ এক, সমস্ত কিছু অখণ্ড ভারতের চিন্তা করেছিলেন। সেই থেকেই আমাদের এই পশ্চিমবঙ্গ, যখন পশ্চিমবঙ্গকে আগলে রেখে, একদম বাংলা ভাষায় যেটা বলা হয়, পশ্চিমবঙ্গকে আগলে রেখে আমাদের এই পশ্চিমবঙ্গের পিতা হয়ে উঠেছেন। আমরা এই পশ্চিমবঙ্গে যে স্বাধীনভাবে বাস করছি, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে যে গর্বিত বোধ করছি, তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই। যে ডক্টর প্রগতি বন্দ্যোপাধ্যায় যে বইটি, গ্রন্থটি লিখেছেন, তার উন্মোচন করবেন। এখন বইটি উন্মোচন করা হবে। এখন আমি ডেকে নিচ্ছি অথর রিমার্কের জন্য ডক্টর প্রগতি বন্দ্যোপাধ্যায়। ডক্টর প্রগতি বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, অধ্যাপনার সাথে সাথে দীর্ঘ 2 শতকেরও বেশি সময় জাতীয়তাবাদী ধারায় ইতিহাস গবেষণার সাথে যুক্ত আছেন। ভারতীয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে দীর্ঘ সময় রিসার্চ অ্যাসোসিয়েট পদে গবেষণার সুযোগ লাভের সাথে সাথে প্রাক স্বাধীন ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনের ভূমিকার উপর অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন ও প্রজেক্ট ফেলো হিসেবে গবেষণার কাজ করেছেন। আজকের এই গ্রন্থ প্রকাশ তার দীর্ঘ সময়ের ফল। নমস্কার। আজ ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 123তম পূর্ণ আবির্ভাব তিথি। প্রথমেই বলি
তার ভাষায়, অর্থাৎ যার জন্মতিথি উপলক্ষে আমরা একত্রিত হয়েছি, ভারতবর্ষের রাষ্ট্র ও সমাজ জীবনে আবার নূতন চেতনা জাগাইবার প্রয়োজন দেখা দিয়াছে। এই দায়িত্ব পূর্বের ন্যায় বাঙালিকেই পুনরায় গ্রহণ করিতে হইবে। শিক্ষায়, জ্ঞানে, সেবায়, ত্যাগে যে বাঙালি সমগ্র ভারতের শ্রদ্ধার পাত্র ছিল, সেই লুপ্ত সম্মান তাহাকে পুনরায় ফিরিয়া দিতে হইবে। ডাক্তার শ্যামাপ্রসাদের অভিবাসন বাঙালির প্রাণে সেই প্রেরণা সঞ্চারণ করেছিল যাতে সমগ্র দেশের কল্যাণ হইবে, এটি বলছেন সমসাময়িক একটি পত্রিকা। অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবনা চিন্তা দিয়ে শুরু করলাম। এছাড়া আমরা জানি তার শিক্ষাব্রতী হিসেবে চিন্তা ভাবনা, অর্থাৎ প্রাথমিকভাবে শিক্ষাবিদ হিসেবে আমরা যাকে জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বকনিষ্ঠ উপাচার্য। শুধু একটা দুটো কথা বলি এ বিষয়ে অনেক বই প্রকাশিত হয়েছে। শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ সম্বন্ধে গত 10 বছরে আমরা অনেকটা আলোকিত হয়েছি। তবে সামান্য কয়েকটি বিষয় বলি। বিতর্কিত একটি নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাই বলতেই হবে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট চালু করেছিলেন। যেই ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে মুসলিম শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে শিক্ষাদানের ব্যবস্থা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়। বর্তমানে খুব কম কলেজে এটি আছে। এছাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে চিঠিপত্র লেখাগারে সংরক্ষিত আছে, সেই চিঠিপত্রগুলি কিছু অংশ যদি কেউ দেখেন তাহলে দেখতে পাবেন বহু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু দরিদ্র ছাত্র ছাত্রীকে বিনামূল্যে ইউনিভার্সিটিতে ভর্তির ব্যবস্থা 1934 থেকে 1938 পর্যন্ত সময় এবং তাদের পড়াশোনার ব্যবস্থা বিনামূল্যে করেছিলেন সেই কোট আনকোট সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ বাঙালি জাতির বড় দুর্দিন। বাংলার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে একজন গবেষক হিসেবে আমি অত্যন্ত গর্বিত এই বিষয়ে গবেষণা করার সুযোগ পেয়ে গত 2 দশক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনীতিবিদ হিসেবে তাকে আমরা জানি 1930-এর মাঝামাঝি থেকে, অর্থাৎ তার আগে আমরা তাকে শিক্ষাবিদ হিসেবেই জানতাম। আমার বইতে যে বক্তব্যগুলি সংকলিত হয়েছে সেই বক্তব্যগুলির মধ্যে একটু দৃষ্টিপাত করলেই দেখতে পাবেন একটি দেশের শিল্প তার অর্থনীতির ভিত্তি। এটা আমরা সবাই জানি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ শিল্প অর্থনীতির ভিত্তি, এ সত্য কেউ অস্বীকার করতে পারি না। পরাধীন ভারতবর্ষ, যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি 1939 সাল, সেই সমসাময়িক পত্রিকায়, যুগান্তর পত্রিকায় কিছু বিশেষ নিবন্ধ যদি আমরা দেখি, আমরা হিন্দুস্তান পত্রিকায় যদি কিছু নিবন্ধ আমরা দেখি, শিল্প সম্পর্কিত, অর্থনীতি সম্পর্কিত চিন্তাভাবনা, একটি উন্নয়নশীল দেশ ভারতবর্ষের মতো, সেই দেশেও কতটা গুরুত্বপূর্ণ আজ থেকে এত বছর আগে যে বিষয়টি তুলে ধরেছিলেন তার বক্তৃতা এবং রচনার মাধ্যমে। প্রাথমিক মাধ্যমিক শিক্ষা আজও গুরুত্বপূর্ণ নয়, এটা কেউ বলবেন না আশা করি। সুতরাং প্রাথমিক মাধ্যমিক শিক্ষার প্রসারের মাধ্যমে রাষ্ট্রের উদ্যোগ এই বিষয়ে কি হওয়া উচিত, সেই বিষয়ে একজন শিক্ষাবিদের মতন, প্রকৃত শিক্ষাবিদ কিভাবে তার ভাবনা চিন্তা প্রকাশ করেছেন তার বক্তব্যের মাধ্যমে, তার বক্তৃতা এবং রচনাগুলি সেজন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষাবিদ ছিলেন, তিনি অর্থনীতিবিদ ছিলেন না, কিন্তু শিল্পের ক্ষয়ক্ষতির সাথে
একটি জাতির ক্ষয়ক্ষতি এবং দেশের উন্নতি কিভাবে বাধাপ্রাপ্ত হতে পারে সেই সম্ভাবনা যাতে নষ্ট করা যায়, এই সম্ভাবনা যাতে দূর করা যায়, শ্রমিক মালিক সম্পর্কের মাধ্যমে সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে শিল্পের উন্নতি কিভাবে করা সম্ভব, একজন প্রকৃত দূরদর্শী বিচক্ষণ রাষ্ট্রনায়কের মতন তিনি তার বিভিন্ন বক্তৃতায় উল্লেখ করেছেন, যা এই গ্রন্থে আমি সংকলিত করার সুযোগ লাভ করেছি আমার দীর্ঘ গবেষণার জীবনে। এছাড়া মাতৃভাষায় শিক্ষা এ বিষয়টি খুবই আলোচিত বর্তমানকালে। মাতৃভাষায় শিক্ষা সেই সময়ে 1949 সালের আনন্দবাজার পত্রিকা যদি একটু খুলে দেখেন, একটু যদি প্রবাসী জার্নালটি খুলে দেখেন, শিক্ষার মাতৃভাষায় শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে কিভাবে জাতির শিক্ষাগত উন্নতি এবং সমৃদ্ধি সম্ভব, ভারত কেশরী বঙ্গসন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তৃতা এবং রচনা তার সাক্ষ্য বহন করছে। তিনি বলছেন, শিক্ষাদানের মতো মহৎ কর্তব্য আর কি আছে। তিনি এই যে কর্তব্যের উল্লেখ করছেন, তিনি বলছেন এটা একজন দুজনের কাজ নয়, সমগ্র শিক্ষিত সমাজকে এই মহৎ কর্তব্যের জন্য এগিয়ে আসতে হবে। অর্থাৎ প্রকৃত রাষ্ট্রনায়ক শিক্ষাবিদের এই আহ্বান আজও আমাদের রাষ্ট্রের সামনে, আমাদের জাতির সামনে, বিশেষত বাঙালি জাতির সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আহ্বান বলে গবেষক হিসেবে আমার মনে হয়েছে। আমি বেশি আলোচনায় যাব না, শুধুমাত্র বিষয়গুলি উল্লেখ করছি যে বিষয়গুলি আজও প্রাসঙ্গিক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাবনা চিন্তা একজন শিক্ষাবিদ হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে, সর্বশেষে বলি রাজনীতিবিদ হিসেবে অখণ্ড ভারতের জাতীয় ঐক্য গঠনে কি কি করা উচিত, দলাদলি হিংসের বিরুদ্ধে তিনি পরিষ্কার বক্তব্য রেখেছেন। হয়তো স্বাধীনোত্তর ভারতবর্ষের ইতিহাস রচয়িতাদের চোখে তা পড়েনি, বা চোখে পড়লেও তারা এড়িয়ে গেছেন। এর মধ্যে কোনো একটা বিচার করবেন আপনারা। গবেষণাগারে এবং লেখাগারে এরকম অজস্র লক্ষাধিক তথ্য আছে যেখানে দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ত্রাণ কার্যের ক্ষেত্রে, দুর্ভিক্ষের সময় এবং অন্যান্য সময় জাতির যে কোনো বিপদে তিনি দল মত নির্বিশেষে সাহায্য করার জন্য এগিয়ে গেছেন। হিন্দু মহাসভার নেতা হিসেবে তিনি বলেছেন, সর্বদলীয় সহযোগিতা কামনা করি। হিন্দুস্তান পত্রিকা 12 পৌষ 1353। অর্থাৎ তার সম্বন্ধে বিতর্কগুলি কতটা ঐতিহাসিক, কতটা প্রাসঙ্গিক, সেটা যাতে ভবিষ্যৎ প্রজন্ম, ছাত্রছাত্রী, শিক্ষিত সমাজ তাদের সবার সামনে আসে, তার জন্যই এই বইটি রচনা করা হয়েছে। আমি শিল্প বাণিজ্যের কথা বললাম, শিক্ষার কথা বললাম, তবে একটা বিষয় না বললেই নয়, রাজনীতির বিষয়। অর্থাৎ রাজনীতিবিদ শ্যামাপ্রসাদকে বড় বেশি করে সব কিছুর ওপরে তুলে ধরা হয়েছে। একজন গবেষক, সচেতন নাগরিক, পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিক এবং শিক্ষা জগতের সাথে যুক্ত একজন মানুষ হিসেবে আমি মনে করি যে আমাদের সামনে, সকলের সামনে, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম সবার সামনে প্রকৃত ইতিহাস, জাতীয়তাবাদী নেতা হিসেবে তার অবদান সংকীর্ণ রাজনৈতিক ব্যাখ্যার দ্বারা ব্যাখ্যা না করে নিরপেক্ষ বিশ্লেষণ খুব বেশি দরকার আজকের দিনে। তাই
তিনি বারবার বলেছেন সমানাধিকার, পরধর্ম সহিষ্ণুতা এবং মানব সেবায় আত্মনিয়োগী আমাদের কাম্য। প্রবাসী 1351 সালে। অর্থাৎ এই বক্তব্যগুলির মাধ্যমেই আমরা চিনতে চেষ্টা করব ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এবং সমস্ত দলাদলি পক্ষপাতদুষ্ট বিশ্লেষণের বিরুদ্ধে নিরপেক্ষ ঐতিহাসিক বিশ্লেষণ আমি উপস্থিত পাঠকবর্গের কাছে, উপস্থিত শিক্ষা জগতের অনেক মানুষ আছেন যারা নাও শিক্ষা জগতের সাথে যুক্ত, সাধারণ সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব এই বইটির মাধ্যমে, পঠন পাঠনের মাধ্যমে এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার মাধ্যমে একজন রাষ্ট্রনায়কের সঠিক মূল্যায়ন হবে, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি এবার ডেকে নিচ্ছি আমাদের ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, ডিরেক্টর ম্যাকাইস মিনিস্ট্রি অফ কালচার। Respected Honorable Governor of Tripura and Meghalaya, he was there for a pretty long time. Honorable author, Dr. Pragati Bandyopadhyay, she is attached to the St. Xavier's College as far as I know. Dignified dais, ladies and gentlemen. When we discuss Dr. Shyamaprasad Mukherjee, we generally stick to his contributions in West Bengal, but he was a statesman. He was ours, but he was also an Asian leader. We should not forget the role he played as the president of Mahavadi Society for a pretty long time. And that's the foundation of Hindu-Buddhist unity that can draw an important line across Asia. When we discover and try to read and study the Indian footprints in different countries of Asia, this Hindu-Buddhist unity is extremely important. The way Ramayana traveled from India to different parts of Southeast Asia, the way Buddhism traveled from India to different parts of Asia. Now, when we try to build up a soft power diplomacy based on this Indian footprints in different parts of Asia, Dr. Shyamaprasad Mukherjee and his ideas can play an important role in framing the basis of this idea. Now, from 20th June onwards till 6th of July, we are touched with different dates which are closely related with our nationalist identity and Indian national movement. 20th is the day when government of India and most of the people of West Bengal should know that the voting took place, which ultimately culminated into the birth of West Bengal. 21st, the International Yoga Day. 23rd, the day when Shyamaprasad Mukherjee practically sacrificed his life for this nation. 26th is the birthday of Rishi Bankim Chandra Chattopadhyay. 28th, the birthday of Professor Haripada Bharati. 29th, the birthday of Sir Ashutosh Mukherjee. This way, when we come up till 6th, we find different dates which touch the nationalist ideas. Now, this concept of nationalism, as we understand today, is different from the European understanding. The concept of nation, which the Europeans taught us, and the concept of nationalism, which we are being tutored by people who think that they are wiser, is different from what we understand as Rashtriya, Rashtrabodh, and Rashtradiksha. In Indian terminology, nationalism, what
the Britishers think or the European think and what we think as Rashtriya is completely different. So, to club the ideas of Dr. Shyama Prasad Mukherjee as fascist is completely disowning the Indian traditions, which is built on the concept of Rashtriyata. We are not going to accept the wrongs being done by the rightist forces in Europe, because Shyama Prasad Mukherjee never wrote that he is part of rightism. So in India, the concept of spiritual nationalism, which culminated gradually in his life and walks, is completely different to the concept of nationalism of Europe. Now, Shyama Prasad Mukherjee went to Europe, particularly England, to study law. He was a barrister. Now, during his stay there, what I have been told to believe that he was very close to the Conservative Party there. Now, if you read the political ideologies promoted by the Republicans in USA, the Conservatives in Britain, and the Jansangh formed by him, you will find a line of legacy between these three ideas of three different political parties. I don't say they are similar, but there is a link between the political and economic ideas of the Republican Party in USA, the political and economic ideas of the Conservative Party of Great Britain and UK, and the concept of politics, economics of the Bharatiya Jansangh, later culminated into Bharatiya Janata Party, of the ideas which practically is nearer to the ideas of Shyama Prasad Mukherjee. Now, if we take into consideration this, we will find that we accept the concept of market economy. And at the same time, when we accept the concept of market economy, we also accept a concept of distributive justice. Now we try to draw a line between these two. When we try to draw a line between these two, the political ideology which was formed by Shyama Prasad Mukherjee, we will find that it has links with this concept of market economy and its role in the concept of distributive justice. Lastly, he was a politician, but much more an academician. What we read in the National Education Policy 2020, which we see NEP 2020, and if we read his his education policy, what he tried to frame out during his years as the Vice Chancellor of the University of Calcutta, we will find that the footprints of Dr. Shyama Prasad Mukherjee are there in the NEP 2020. Stress on regional language, stress on Indian-centric learning, stress on research institutions and research universities, stress on more spending in education. These were all in his education philosophy. So, to club him only as a politician will be doing an injustice to him. He is an academician. He comes from a family which is basically attached to academics. Now, I also term him as a tragic hero, because when I was discussing about his book, when Tathagata was writing his book, he met a number of his kins and kits, and he found that most of them are totally indifferent towards Shyama Prasad Mukherjee. Later, when I met some of his relatives, they were of the opinion
that his close kith and kin were not interested in him because they were interested that he should have taken the opportunity better. He was the industry minister, though it was a punishment posting because he was more fit for being an education minister. His experience was in the field of education, not in the field of industry. It was a test that he should fail and he should take the blame. He succeeded, that's a different story. But he was natural choice as an education minister. So research on Shyama Prasad Mukherjee is needed for long, because we know how nationalist historians like Ramesh Chandra Majumdar, Jadunath Sarkar, Neelkanth Shastri, Rakhaldas Banerjee, Niharanjan Roy, Binoy Kumar Sarkar, Surendranath Sen, Hemchandra Rai Chaudhuri, all of them have been practically cornered, marginalized in the corridors of the Department of History by the Aligarh school historians and the Marxist historians. Now, if we want to build up a vertical, the works of Shyama Prasad Mukherjee will be important. And research on Shyama Prasad Mukherjee is needed. Quality research, which is missing. Students should take up the works, life, ideas of Shyama Prasad Mukherjee in particular, so that a research vertical can come up. Needs a complete research on primary source by qualified historians and political scientists. And for that, a complete works of Shyama Prasad Mukherjee has to be published. And most of the primary sources are in Calcutta. So we have to take interest on this subject to build up a research vertical. Shyama Prasad Mukherjee's concept of history, Shyama Prasad Mukherjee's concept of education, Shyama Prasad Mukherjee's concept on industry, Shyama Prasad Mukherjee's concept on Hindu-Buddhist unity, Shyama Prasad Mukherjee as a statesman, Shyama Prasad Mukherjee's concepts in relation to the concepts of Swami Pranavananda and Swami Vivekananda, Shyama Prasad Mukherjee's concept as a founder of a political party whose position is center to right. These are the topics which may come up for research. And if these topics come up for research, then you gradually in a position to build up a research vertical. And if you can build up a research vertical, then it will be easier for us to understand Shyama Prasad Mukherjee. From the high heights of idealism to the practicalities we have at the time of doing research on Shyama Prasad Mukherjee, with its multifarious diversities in the opinions which has been thrown to us by different intellectuals, we have to come to a conclusion, keeping this entire uniqueness and peculiarities in mind, that Shyama Prasad Mukherjee played an historical role. Not only he is the father of West Bengal, he has not divided India, he divided Pakistan. This is a thing which is thrown to him by intellectuals who think they are wiser. He has never divided India, he never wanted a divided India, he wanted a undivided India, but he divided Pakistan. So keeping all these perspectives into consideration, I think that we all should take interest in his ideas. He has saved us as a community, but we have forgotten him. And in order to remember him, we have to read Rishi Bankim Chandra, Rishi Aurobindo, Swami Vivekananda, Swami Pranavananda. If we read these, the writings of these great personalities, we will be able to conclude that Shyama Prasad Mukherjee tried to synthesize the ideas of these four great personalities. With these words, thanks to the dignified audience, thank you. সালটা 1939 সাল। দেশবন্ধু পার্কে ফরিদপুর বাজিতপুরের সাক্ষাৎ শিব ত্রিশূলধারী সন্ন্যাসী স্বামী প্রণবানন্দজি মহারাজ, যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি আয়োজন করলেন হিন্দু মিলন মেলা। তাতে আহ্বান জানালেন
বীর বিনায়ক দামোদর সাভারকরকে, তিনি গৈরিক পতাকা উত্তোলন করার জন্য তাকে আহ্বান জানানো হলো। হিন্দু মহাসভা আশুতোষ লাহিড়ী উদ্যোক্তাদের মধ্যে অন্যতম উপস্থিত থাকলেন এবং আহ্বান জানালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সেই হিন্দু মিলন মেলায় উপস্থিত থাকার জন্য। সাভারকরের আগুন ঝরানো বক্তব্য আকৃষ্ট করল সেই ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম ইয়াংগেস্ট ভাইস চ্যান্সেলরকে। ঝোপ বুঝে কোপ মারলেন আশুতোষ লাহিড়ী, হিন্দু মহাসভার অন্যতম নেতা, রাজা বসন্ত রায় রোডে তার বাড়ি। পরবর্তীকালে যার সন্তান ভারতবর্ষের পার্লামেন্টে বাঙালি অধ্যক্ষ হিসেবে আমরা পরিচিতি পেয়েছিলাম, সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা ব্যারিস্টার নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আশুতোষ লাহিড়ী আহ্বান জানালেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এবং সেখানে উপস্থিত থাকলেন সাভারকর। সাভারকরের সঙ্গে সেখানে কথাবার্তা। আকৃষ্ট হয়ে শ্যামাপ্রসাদ বাবু হিন্দু মহাসভায় যোগদান দেবার কথা ভাবলেন। গান্ধীজিকে গিয়ে বললেন যে উনি হিন্দু মহাসভায় জয়েন করতে চান, যোগদান দিতে চান। সঙ্গে এটাও অ্যাড করলেন, যোগ করলেন, বাট দেন অ্যাগেন ইউ উইল কল মি কমিউনাল। গান্ধীজির বক্তব্য ছিল খুব আশ্চর্য হলেও, somebody in Indian politics has to drink the poison like Mahadev. Why don't you be the same? বিষটা যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পান করেছিলেন এটা বলার অপেক্ষা হয়তো রাখে না, বলার দরকারও নেই। 1941 সাল শ্যামা হক গভর্নমেন্ট, কৃষক প্রজা পার্টির সঙ্গে হিন্দু মহাসভার কোলিশনে গভর্নমেন্ট, যেটাকে খুব সুন্দরভাবে কিছু মানুষ বলে বেড়ান যে মুসলিম লীগের সঙ্গে শ্যামাপ্রসাদ বাবু নাকি সরকার তৈরি করেছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ অসত্য। কৃষক প্রজা পার্টি সঙ্গে হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ বাবুর সরকার, যাকে সমর্থন ফরওয়ার্ড ব্লকের কিছু এমএলএ বাইরে থেকে দিয়েছিলেন। 42 সাল ভারত ছাড়ো আন্দোলন, পাকিস্তানের এখানে কথা উঠল। স্বরূপদা বললেন শ্যামাপ্রসাদ বাবু কখনো ভারত বিভাজন করেননি। একদম ঠিক। এটা বিধানসভা, আজকের পশ্চিমবঙ্গের বিধানসভায় লিখিত ডকুমেন্টেড আছে। 1940 সাল পাকিস্তান দিবস যখন পালন করার কথা ঠিক হয়, মুসলিম লীগ যখন ঠিক করে এবং বিধানসভায় এই দাবিটি ওঠে, তখন শ্যামাপ্রসাদ বাবুর লিখিত বক্তব্য আছে, দোজ হু ওয়ান্ট পাকিস্তান শুড প্যাক দেয়ার ব্যাগস অ্যান্ড লিভ বেঙ্গল। 42 সাল শ্যামাপ্রসাদ বাবুর মন্ত্রিসভা, ভারত ছাড়ো আন্দোলন, অগস্ট আন্দোলন, সমস্ত নেতাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে পুরে দেওয়া হলো। তার পরপরই বিশাল বড় দ্য গ্রেট বেঙ্গল ফ্যামিলি, মহামারী, বাংলার দুর্ভিক্ষ। সুভাষচন্দ্র বোস বহু গাড়ি, মাফ করবেন, বহু জাহাজ ভর্তি খাদ্য পাঠালেন বাঙালির জন্য, সেই জাহাজকে ঢুকতে দেওয়া হলো না। উইনস্টন চার্চিলের বদান্যতায় সেই বিভৎস ভয়াবহ মন্বন্তর, মা একটু ফ্যান দেবে, সেই কথা শ্যামাপ্রসাদ বাবু মন্ত্রিসভার পদত্যাগ করলেন। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লঙ্গরখানা তৈরি করলেন যাতে বাঙালি একটু খেতে পায়। আজকে শ্যামাপ্রসাদ বাবুকে, শ্যামাপ্রসাদ বাবুর প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনকে বলা হয় বাঙালি বিরোধী। সবচেয়ে কনিষ্ঠতম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রথমবার রবীন্দ্রনাথকে আহ্বান জানালেন কনভোকেশনে বক্তব্য রাখার। লিখিত চিঠি লিখলেন রবীন্দ্রনাথকে, আপনি বাংলায় বলবেন। আলোড়ন পড়ে গেছিল সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তথা তথাকথিত বুদ্ধিজীবী সমাজে, কারণ রবীন্দ্রনাথ বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। সেই শ্যামাবাবুকে তার প্রাসঙ্গিকতা, আমি ইতিহাসে বেশি যাব না, তার প্রাসঙ্গিকতা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কোথায়? আজকে এই সভাগৃহে দাঁড়িয়ে এই যে কথাগুলো বলছি, যারা শুনছেন
এই মাটিতে দাঁড়িয়ে আছি যে লোকটার জন্য, যে লোকটার দয়ায়, যে লোকটার একার লড়াইতে। হ্যাঁ, তার সঙ্গে আশুতোষ লাহিড়ী ছিলেন, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, রানী জ্যোতির্ময়ী ছিলেন, পাশে এসে দাঁড়িয়েছিলেন ডক্টর মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, ঢাকেশ্বরী কটন মিলসের সূর্যকান্ত বসু, বর্ধমানের মহারাজ, ময়মনসিংহের আচার্য চৌধুরী, যুগল কিশোর বিড়লা, সবাই পাশে এসে দাঁড়িয়েছিলেন। তারা কি সবাই বোকা ছিলেন? তারা তো কেউ বোকা ছিলেন না। প্রাসঙ্গিকতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজও আছে, আগামী দিনেও থাকবে। কারণ আমরা বিশিষ্ট কিছু মানুষের বক্তব্য শুনতে পাচ্ছি, তাদের বিশিষ্ট ধর্মের কে গ্রহণ করার অনুরোধ, মধ্যযুগীয় বর্বরতার বিভীষিকা আজকে 21 শতকে দাঁড়িয়ে 2024 সালে পশ্চিমবঙ্গে আমাদেরকে দেখতে হচ্ছে। শ্যামাপ্রসাদ বাবুর, স্বরূপদা যেরকম বললেন, যার শিক্ষামন্ত্রী হওয়ার কথা ছিল তাকে দেওয়া হলো ইন্ডাস্ট্রি মিনিস্টার। তিনি সেখানেও ফার্স্ট বয় হয়ে বেরিয়ে গেলেন। সিন্ধ্রি ফার্টিলাইজার্স, চিত্তরঞ্জন লোকোমোটিভস, আজও যেগুলো ফাংশন করছে শ্যামাপ্রসাদ বাবুর। সেই শ্যামাপ্রসাদ বাবু, স্বরূপদা আরেকটা যেখানে বললেন যে তার সন্তানরা মনে করেন যে ইনজাস্টিস হয়েছে তাদের পরিবারের সঙ্গে। হ্যাঁ, তো নিজের মেয়ের বিয়েতে কন্যাদান করার জন্য যে বাবা উপস্থিত থাকতে পারেনি, কারণ উদ্বাস্তু বাঙালি ঘর ছাড়া হয়ে খোপার মধ্যে শালগ্রাম শিলাটা বেঁধে রাতের অন্ধকারে একটা কাপড়, জামা কাপড়ও না নিতে পেরে, কারণ তার হাতে কোনো সামর্থ্য নেই, তার মাথার ভার তার শালগ্রাম শিলার ব্লাউজের মধ্যে লক্ষ্মীর গাছকৌটোটা বা একটা চাদর নিয়ে রাধা মাধবের প্রাচীন 600 বছরের কুষ্টি পাথরের সেই মূর্তিটাকে আগলে নিয়ে, যাতে কেউ সেটাকে তুলে নিয়ে ভেঙে আছড়ে না ফেলে দিতে পারে। নিজের পৈতৃক পদবী, নিজের বাপ ঠাকুরদার নামটা, পদবীটা, তার ধর্মটা বাঁচানোর জন্য যে বাঙালি বাড়িটা ছেড়েছিল, সেই বাঙালি যাতে মাথায় একটুখানি একটা ত্রিপল জোগাড় করে দেওয়া যেতে পারে, একটু খাওয়ার যাতে তার মুখে তুলে দেওয়া যেতে পারে, শ্যামবাজারের মোড়ের শিয়ালদার স্টেশনে, শিয়ালদা থেকে শিয়ালদা লাইনের রেলওয়ের ধারের ঝুপড়িগুলোতে, কুপার্স ক্যাম্প নদিয়াতে নিজের মেয়েকে কন্যাদান করার জন্য উপস্থিত থাকতে পারেনি, তাদের সেটা মনে হতে পারে। কিন্তু আমরা বোধহয় বড় বেঈমান যে আমরা কোনোদিন শ্যামাবাবুকে সেটা করতে পারলাম না, সেটা বলতে পারলাম না। আমরা শ্যামাবাবুর লড়াই করা 20শে জুনটাকেও পশ্চিমবঙ্গের দিবস হিসেবে, ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন ডে হিসেবে সেটাকে আমরা করতে পারলাম না। আমরা শ্যামাবাবুর মৃত্যু রহস্যটাকে নিয়েও কোনো লড়াই লড়তে পারলাম না। আমরা শ্যামাবাবু কি করে গেলেন, কেন গেলেন, দীনেশবাবু তার বইতে লিখছেন, শ্যামাবাবুর মরদেহ এসেছে, যোগমায়া দেবী জীবিত, বিধানচন্দ্র রায় উপস্থিত। তুমি থাকতে আমার ভোতন বিনা চিকিৎসায় মারা গেল বিধান। মাসি, আমি সব ওষুধ পাঠিয়েছিলাম, আমি বারবার বলেছিলাম পেনিসিলিন যেন না দেওয়া হয়। হাত দিয়ে একটা ব্যাগের দিকে হাত করে দেখালেন, সঙ্গে সেই ব্যাগটি নিয়ে দাঁড়িয়ে আছেন পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বাংলা ভাষাটা বুঝতে পারেননি উনি, বিধানবাবুর ইশারা করা দেখে এসে যোগমায়া দেবীর সামনে ব্যাগটাকে উল্টো করে দিলেন, সমস্ত ওষুধ। কাঁদছেন। যোগমায়া দেবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, যদি আমি সতীলক্ষ্মী হয়ে থাকি তাহলে এর ফল তোমাকে পেতে হবে জহর। বারবার চিঠি লিখেছিলেন, কোনো প্রত্যুত্তর আসেনি জওহরলাল নেহেরুর থেকে। হয়তো কম্পিটিটর হিসেবে ভাবতেন। যে প্রসঙ্গ উঠল যে পরিবার বঞ্চিত ভেবেছেন, হ্যাঁ, শ্যামাবাবুর তো কোনো দরকার ছিল না নেহেরু লিয়াকাত আলী চুক্তির বিরোধিতা করে ক্যাবিনেট থেকে বেরিয়ে এসে কাশ্মীরের জন্য কান্নাকাটি করার।
তিনি চাইলে থাকতেই পারতেন, হয়তো পরবর্তীকালে স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হতেন, বাঙালি হিন্দুর অনেক বেশি লাভ দিত, কংগ্রেসে জয়েন করে যেতে পারতেন। কিন্তু নিজের বিশ্বাস, নিজের দৃঢ়তা, নিজের যে আইডিওলজি, নিজের প্রিন্সিপালের কাছে মানুষটা কোনোদিন হারেননি, কোনোদিন সেটার থেকে পরিত্যাগ করেনি, এক পা পিছিয়ে আসেননি। তাই জন্যে যাকে পণ্ডিত নেহেরু ভয় পেতেন প্রত্যেকটা কথায়, তাই শ্যামাপ্রসাদ বাবুর প্রত্যেকটা বক্তব্য 46-এর সময় তথাগতদা আছেন, তথাগতদা, সুকুমারদা, তথাগতদা, স্বরূপদাদের সৌভাগ্য হয়েছিল সুকুমারদার সঙ্গে তাদের বহু আলাপ পরিচয়, বহু কথাবার্তা। সুকুমারদা থাকলে হয়তো আজকে আরো অনেক কথাই বলতে পারতেন। একটা 18 বছরের বাচ্চা ছেলে ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জিকে কিভাবে, বিজয় সিং নাহারকে কিভাবে সশস্ত্র অস্ত্র পৌঁছে দিয়েছিলেন, কার নির্দেশে, কার বিশ্বাস, এবং সেই 18 বছরের বাচ্চা ছেলেকে বিশ্বাস কিভাবে করতে পেরেছিলেন। শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে রবীন্দ্রনাথ দত্ত, যিনি নোয়াখালীর রাস্তায় রাস্তায় হেঁটে ঘুরে বেরিয়েছিলেন, যিনি না থাকলে বাঙালি হয়তো কোনোদিন জানতেই পারত না নোয়াখালীতে কি ঘটেছিল। সুচেতা মজুমদার কৃপালিনীকে বিষের মালা, বিষের মাদুলি গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরে গাজীর ফতোয়া ধর্ষণ করতে পারলে 50 টাকা পুরস্কার দেওয়া হবে। এগুলো হয়তো আমরা জানতে পারতাম না, হয়তো জানতে পারতাম না সুচেতা কৃপালিনী পার্লামেন্টে দাঁড়িয়ে শ্যামাবাবু যখন মারা গেলেন, তখন পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে সেই বাঙালি মহিলা বলেছিলেন, তাহলে অবশেষে সাদা হাতিটিকে আপনারা কাদায় ফেলে মেরে ফেলতে সক্ষম হলেন। তুলকালাম লড়াই লেগেছিল কাটজুর সঙ্গে। এগুলো আমরা হয়তো জানতে পারতাম না। তাই শ্যামাবাবুর ইতিহাস, শ্যামাবাবুর বলিদান, যেমন স্বরূপদা বললেন দক্ষিণ পূর্ব এশিয়ার নেতৃত্ব, তার মনন, তার চিন্তন, তার সাথে সাথে শ্যামাবাবুর প্রাসঙ্গিকতা আজকের দিনে দাঁড়িয়ে কি, যে বাঙালি হিন্দুর জন্য চোখের জল শ্যামাপ্রসাদ মুখার্জি ফেলেছিলেন, যদি দেশ বিভাজন করতে হয় তাহলে মহকুমা বিভাজন করে, জেলা বিভাজন করে, রাজ্য বিভাজন করে তবেই দেশ বিভাজন হবে, না হলে হবে না। বাঙালি হিন্দু কোথায় যাবে? পাঞ্জাবি হিন্দু কোথায় যাবে? শিখ পাঞ্জাবি কোথায় যাবে? সিন্ধের জন্য চেষ্টা করেছিলেন, দুর্ভাগ্য যে তখন সিন্ধের নেতারা সবাই মিলে বলেছিলেন, উই হিন্দু সিন্ধিজ অ্যান্ড মুসলিমস হ্যাভ আ ভেরি কোয়ার্ডিয়াল রিলেশনশিপ, উই ডোন্ট ওয়ান্ট দ্য পার্টিশন। তাই আজকে একটি জাতি ভারতবর্ষে স্টেটলেস কমিউনিটি হিসেবে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিজেদের পায়ের তলায় কোনো মাটি নেই। আমরা সৌভাগ্যবান যে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে পেয়েছিলাম। স্বরূপদার একটা বিখ্যাত কথা ছিল, ওয়ান্স উই হ্যাড ইউনাইটেড বেঙ্গল, টুডে উই হ্যাভ লেফট উইথ West Bengal, days are not far when we shall be left with only Bay of Bengal. হয়তো আমরা সেদিকেই এগোচ্ছি। 40% জনসংখ্যা যেখানে হয়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে আলপনা দিতে ফতোয়া লাগছে, যেখানে দাঁড়িয়ে শরিয়ার ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং সেটা নিয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে গর্ব অনুভব করা হচ্ছে, যখন একটি বিশিষ্ট ধর্মের ছায়াতলে আসার জন্য পরিষ্কারভাবে বলা হচ্ছে, যেখানে গড়িয়াহাট, গোল পার্ক, লেক মার্কেটের মতন সম্পূর্ণ বাঙালি অধ্যুষিত জায়গাগুলোতে ভোরবেলা 4টের সময় দাঁড়ালে পরে বারান্দায় চারদিক থেকে নানান রকম সুরে হুক্কা হুয়ার আওয়াজ কানে ভেসে আসে। আর যেখানে দাঁড়িয়ে লেক মার্কেট, গড়িয়াহাটের ফুটপাতের বাঙালি হিন্দু ফল বিক্রেতা, মাংস বিক্রেতা, মাছ বিক্রেতা, বিজাতীয় ভাষায় কথা বলা, লুঙ্গি টুপি পরা মানুষে পরিবর্তিত হয়, বাজারটাও হাতের বাইরে চলে যায়। 1926-এর কলকাতা এবং পাবনার হিন্দু ম্যাসাকার, রবীন্দ্রনাথ যেখানে গান অবধি লিখে ফেললেন, মরণ সাগর পারে তোমাদের সরি। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বইতে যেখানে রবীন্দ্রনাথ কেন সেই গানটি লিখেছিলেন তা পরিষ্কারভাবে লেখা আছে। যদিও আমাদের পূর্ববঙ্গ থেকে
আমফানে চাল উড়ে যাওয়ার জন্য বিশ্ব মানব ইন্টেলেকচুয়াল ইন্টারন্যাশনালিস্টরা অন্য কথা বলে থাকেন ধর্ম আফিমের নেশা, তো সেই ধর্ম আফিমের নেশায় দাঁড়িয়ে আমাদের পরিণতিটা ঠিক কোন জায়গায় যাবে, তখন তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ লাহিড়ী, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, গোপাল মুখোপাধ্যায় ছিলেন। আজকে কিন্তু আমরা জানি না যে আমাদের সেই নিজামুদ্দিনের বাহিনীর সামনে দাঁড়িয়ে ডোরিনা ক্রসিংয়ের একদিকে বিশাল নিজামুদ্দিনের বাহিনী, অন্যদিকে সশস্ত্র হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকা আশুতোষ লাহিড়ী, রাম চ্যাটার্জিরা, সেই বাঙালি হিন্দুকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে কিনা সময় এসেছে। তবে এটা শুধু ঘরের মধ্যে বক্তব্য নয়, ঘরের বাইরে গিয়ে একজনকে 2, 2কে 10, 10কে 20, 20কে 30, যে শেষ 5% এখনো অবধি পড়ে আছে যারা বুঝতে পারছে না, তাদেরকে বলা সেই একই ভাষায় যেদিন 41 সালে দেহত্যাগের আগে নিজের জপমালা খুলে দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তুলে দিয়ে বলেছিলেন, আজ থেকে হিন্দুদের দায়িত্ব তুই নে, তুই হিন্দুদের নেতা হ। সেই দায়িত্বভার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, একা আমাদের কারুর নয়। বন্দে মাতরম। ভারত জননীর জয় হোক। জয় ভারতবর্ষ, জয় পশ্চিমবঙ্গ, জয় মার দুর্গা রাধা গোবিন্দ, জয় হিন্দু রাষ্ট্র। অসংখ্য ধন্যবাদ শ্রী রাজর্ষি লাহিড়ী মহাশয়কে। আমি আমাদের মধ্যে আহ্বান জানাচ্ছি প্রফেসর তথাগত রায় মহাশয়কে। আজকে যে প্রথম যে ঘটনাটার কথা বলবো সেটা হলো সময়ের নিরীক্ষে আরম্ভ করি। প্রথম যে ঘটনাটা একটা আপনারা শুনতে পাবেন যে নেতাজির সাথে নাকি শ্যামাপ্রসাদের খুব ঝগড়া ছিল। নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদের ঝগড়া ছিল এবং নেতাজি নাকি লোক পাঠিয়ে শ্যামাপ্রসাদকে মার খাইয়েছিলেন। এটা যদি নেতাজি করে থাকেন তাহলে খুব অন্যায় কাজ আমি বলতেই হবে, কারণ একজন অন্য মতের রাজনীতিক মানুষকে মার খাওয়ানো লোক পাঠিয়ে নিশ্চয়ই গর্হিত কাজ, কিন্তু ব্যাপারটা মিথ্যা। নেতাজি কখনোই এরকম কাজ করেননি, কখনো করেননি। বস্তুত কি হয়েছিল, কিভাবে সত্যকে বিকৃত করা হয়, অর্ধ সত্যকে বিকৃত করে যেটা কিভাবে পরিবেশন করা হয় সেটা আপনাদের বলছি, এবং এটা আপনারা যথাস্থানে সাধারণ মানুষকে জানিয়ে দেবেন। 1939 সালে যে ত্রিপুরীতে কংগ্রেস অধিবেশন হয়, সেই কংগ্রেস অধিবেশনে নেতাজি অধিকাংশের মত অনুযায়ী সভাপতি নির্বাচিত হন। গান্ধীর সে সময় মোহনদাস গান্ধীর, আমি অন্য যে নামটা আপনারা অভ্যস্ত সেই নামটায় আমি ওকে বলি না, মোহনদাস গান্ধীর যে প্রার্থী ছিলেন, মোহনদাস গান্ধী যাকে দাঁড় করিয়েছিলেন তার নাম পট্টাভি সীতারামাইয়া। সেই পট্টাভি সীতারামাইয়ার সাথে নেতাজি সুভাষচন্দ্রের প্রতিযোগিতা হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র সেটাতে জিতেছিলেন, কিন্তু গান্ধী সেটা মেনে নেয়নি। মেনে না নিয়ে বলেছিল পট্টাভিস ডিফিট ইজ মাই ডিফিট। এবং তারপরে গান্ধী এমন প্রক্রিয়া একটা করলো, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো কংগ্রেসের ভেতরে, যে নেতাজি সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বিদায় নিতে হলো এবং তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিল কংগ্রেস। পুরোটাই গান্ধীর অঙ্গুলি হেলনে হয়েছে। তখন যে আজকে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মধ্যে যে পরিস্থিতি, তখন গান্ধীর কংগ্রেসের মধ্যে সেই পরিস্থিতি ছিল, এবং গান্ধী সেইভাবে আঙুল নেড়ে একে খুঁচিয়ে তাকে নাচিয়ে নেতাজি সুভাষচন্দ্রকে বার করে দিল। তখন নেতাজি সুভাষচন্দ্র, যিনি আন্তর্জাতিক মাপের নেতা ছিলেন, তিনি সেখান থেকে এসে একটা জায়গা খুঁজে কলকাতা পুরসভার নির্বাচনে অংশ নেবেন বলে ঠিক করলেন। কলকাতা পুরসভা ওর পক্ষে একটা খুবই ছোট পরিসর। নেতাজির যে ব্যক্তিত্ব ছিল, যার জন্য আমি বলছি যে নেতাজি একজন আন্তর্জাতিক মাপের নেতা ছিলেন,
সেই নেতাজি সুভাষচন্দ্রের পক্ষে কলকাতা পুরসভা একটা খুবই ছোট পরিসর। সেই কলকাতা পুরসভায় হয়ে গিয়েছিল 3টে দল লড়ালড়ি করছে, 3-4টে দল লড়ালড়ি করছে। একটা তো আছে নিশ্চয়ই অফিসিয়াল কংগ্রেস, সরকারি কংগ্রেস, যেটার পেছনে গান্ধীর মদত আছে। দ্বিতীয় হচ্ছে নেতাজির সঙ্গে যারা দল ছেড়ে এসছিল, কংগ্রেস দল ছেড়ে এসছিল, তারা আছে। তৃতীয় আছে মুসলিম লীগ। এই 3টে দলের মধ্যে লড়াই হচ্ছিল এবং কথা হয়েছিল যে, আর এছাড়া ছিল হিন্দু মহাসভা, যার নেতৃত্বে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, বলতে ভুলে গেছি, হিন্দু মহাসভা ছিল। এই 4টে দলের মধ্যে যাতে লড়াই না হয় সেই জন্য কথা হয়েছিল যে হিন্দু মহাসভা এবং নেতাজির কংগ্রেস এই দুটো একসাথে মিলিজুলি লড়াই করবেন, জোটবদ্ধ হয়ে লড়াই করবেন। এই জোটবদ্ধ হয়ে লড়াই করার ব্যাপারটা নিয়ে একটা মতদ্বৈধ হয়। সেই মতদ্বৈধটা কি নিয়ে হয়? 2জন কাউন্সিলর নিয়ে, কোনো নীতির প্রশ্নে নয়। 2জন কাউন্সিলর, তাদের নেওয়া হবে কি না নেওয়া হবে, তাদের টিকিট দেয়া হবে কি না দেয়া হবে জোটের তরফ থেকে, এইটা নিয়ে লড়াই হয়েছিল। এবং তার ফলে এই ফ্রন্ট ভেঙে যায়। অর্থাৎ যেটা হলো যে এরা কংগ্রেসিরা নেতাজির সঙ্গে কংগ্রেস ছেড়ে এসছেন তারা, এবং হিন্দু মহাসভা দুটো আলাদা দল হয়ে যায়। তার ফলে কি হলো? কংগ্রেস রইল। দ্বিতীয় রইল যে যারা কংগ্রেস ছেড়ে এসছে, তখনও ফরওয়ার্ড ব্লক বোধহয় সরকারিভাবে তৈরি হয়নি, ফরওয়ার্ড ব্লক বলা যেতে পারে। কংগ্রেস রইল, ফরওয়ার্ড ব্লক রইল, ফরওয়ার্ড গ্রুপ বলতো তখন, ফরওয়ার্ড গ্রুপ, আর অন্যটাকে বলতো খাদি গ্রুপ। ফরওয়ার্ড ব্লক রইল, মুসলিম লীগ রইল এবং হিন্দু মহাসভা রইল। যখন এই হিন্দু মহাসভা এবং ফরওয়ার্ড গ্রুপের মধ্যে জোটটা ভেঙে গেল, তখন ফরওয়ার্ড গ্রুপ আর মুসলিম লীগ একসাথে করে তারা জোটবদ্ধ হয়ে লড়াই করলো। এবং কলকাতায় 1940 সালে একজন সিদ্দিকী বলে মেয়র নির্বাচিত হলো, সে মুসলিম লীগের ছিল। এটা একটা আমাদের পক্ষে খুব সম্মানের ব্যাপার নয়, কারণ এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র জড়িত ছিলেন, সেই জন্য এই নিয়ে আমি খুব বেশি বলতে চাই না। কিন্তু এই জিনিসটা যখন হচ্ছিল, তখন একবার একটা শ্যামাপ্রসাদ একটা মঞ্চে ভাষণ দিচ্ছিলেন। সেই মঞ্চে ভাষণ দেওয়ার সময় কিছু মহিলা, হেমপ্রভা মজুমদার বলে এক মহিলার নেতৃত্বে কিছু মহিলা সেখানে ঢুকে পড়েন এবং তারা খুব গোলমাল করেন। তার মধ্যে শ্যামাপ্রসাদকে 2-একটা চড়থাপ্পড়ও কেউ মেরে থাকতে পারেন এবং সভাটা ভেঙে যায় আর কি। এটা আমাদের কারুর পক্ষে খুব গৌরবের নয়। কিন্তু বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদের সাথে নীতির প্রশ্নে নেতাজির কোনো মতদ্বৈধ হয়নি, নীতির প্রশ্নে কিছু হয়নি, 2টো কাউন্সিলর নিয়ে হয়েছিল খালি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে শ্যামাপ্রসাদ রাজনীতিতে এসেছিলেন 1939 সালের ডিসেম্বর মাসে, যে দেশবন্ধু পার্কে যে সভা হয়েছিল, যেটার কথা একটুখানি আগে রাজর্ষি বলল, সেই দেশবন্ধু পার্কের সভাতে শ্যামাপ্রসাদ রাজনীতিতে এসেছিলেন। তার আগে তিনি সরস্বতীর প্রাঙ্গণে ছিলেন। আর নেতাজি দেশ ছেড়ে গেছেন 1941 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ 1 বছর 2 মাস সময়, পুরো 2 মাসও নয়, 1 বছর 2 মাস সময়। 1 বছর 2 মাস সময়ের মধ্যে দুজনের মধ্যে কত মতদ্বৈধ হতে পারে, কত ঝগড়া হতে পারে? কিছুই হয়নি, সেরকম কিচ্ছু হয়নি। এইটা একটা মিথ্যা রটনা এটা আপনাদের। এবং নীতির প্রশ্নে কিছু হয়নি, 2টো কাউন্সিলর নিয়ে মতের অমিল হয়েছিল, এটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যদি কেউ এই এটা নিয়ে প্রশ্ন তোলে তাহলে তাদের শুধরে দেবেন এবং এটা প্রয়োজন মতো সোশ্যাল মিডিয়ায় লিখবেন। আচ্ছা, এবার দ্বিতীয় যে প্রশ্নটায় আসছি, যে তথ্যটা আপনাদের সামনে উপস্থাপিত করব, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এর চাইতে। সেটা হলো যে পশ্চিমবঙ্গের সৃষ্টি। পশ্চিমবঙ্গের সৃষ্টি কি করে হলো? এর আগে পর্যন্ত 1946 সালের শেষ পর্যন্ত ব্রিটিশ ভারতের কেউ ভাবতে পারেনি যে পাকিস্তান হবে। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কবে জেনেছিলে যে তোমাদের দেশ? আমাদের দেশ ছিল ব্রাহ্মণবাড়িয়া বলে একটা জায়গায়, এখন বাংলাদেশের অন্তর্গত, ত্রিপুরা থেকে খুবই কাছে, মানে ভারতীয় ত্রিপুরা থেকে খুবই কাছে।
সেই ব্রাহ্মণবাড়ি। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা কবে জেনেছিলে যে তোমাদের দেশ বিদেশ হয়ে যাবে? আমার বাবা বলেছিলেন যে বিদেশ হয়ে যাওয়ার পরেও জানতে পারিনি, স্বাধীনতার পরেও জানতে পারিনি। যখন ওখানে হিন্দুদের খুন করা, হিন্দু মেয়েদের ধর্ষণ করা আরম্ভ হলো এবং লোক পালিয়ে আসতে লাগলো, তখন আমরা বুঝেছিলাম যে না, ওটা আমাদের আর দেশ থাকলো না, ওখান থেকে চলে আসতে হবে, আমাদের দেশ ভারত। সেই ভারত কি করে হলো? বাঙালি হিন্দুদের বসবাস করার মতন জায়গা ভারতে, পশ্চিমবঙ্গ বলে, যেখানে আমরা এখনো দাঁড়িয়ে আছি, কতদিন পারবো জানি না, এখনো যেখানে আমরা ভারতের গর্বিত নাগরিক হিসেবে দাঁড়িয়ে আছি, সেটা কি করে হলো? এই 1946 সালের শেষ পর্যন্ত কিছুই হয়নি। কলকাতার দেশপ্রিয় পার্কে এসে মোহনদাস গান্ধী বলেছিল, ভিভিসেক্ট মি বাট নট ইন্ডিয়া। আমাকে জ্যান্ত কাটতে হয় কাটো, কিন্তু দেশকে কেটো না, আমি অনশন করব, ভগবান জানে কি করবে। কিন্তু উনি তার 3 মাস পরে, 3 মাস না 4 মাস পরে, 1947 সালে, যখন 47 সালের মার্চ মাসে যখন এই সিদ্ধান্ত হলো যে কংগ্রেস এটা মেনে নিচ্ছে, কংগ্রেস দেশভাগ মেনে নিচ্ছে, তখন গান্ধী তো অনশন করেননি, তখন গান্ধী কোনো প্রতিবাদও করেনি, তখন গান্ধী চুপ করে বসেছিল। এর চেয়ে অনেক ছোটোখাটো ব্যাপারে গান্ধী অনশন করত, গান্ধী একেবারে কেঁদে ভাসিয়ে দিত, গান্ধী সকলকে গিয়ে বলতো, হায় হায় আমার অহিংসা নীতি চুলোয় গেল, কেউ আমার কথা শুনছে না। কিন্তু যখন দেশভাগ হলো তখন গান্ধী কিচ্ছু করেনি। যখন দেশভাগের সিদ্ধান্ত কংগ্রেস নিল তখন গান্ধী কিচ্ছু করেনি। এই তথ্যটার যদি সমর্থন চান, তাহলে একজন পরম সেকুলার লেখক, সুনীল গঙ্গোপাধ্যায় প্রয়াত, পরম সেকুলার লেখক এবং অত্যন্ত সংঘবিরোধী, রাষ্ট্রবিরোধী লেখক, তার লেখায় পর্যন্ত আছে, বইটার নাম হচ্ছে পূর্ব পশ্চিম, তার লেখায় পর্যন্ত আছে যে ওই সময় কেন গান্ধী অনশন করলেন না, কেন গান্ধী বাধা দিলেন না দেশভাগে, সেটার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। এর একমাত্র কারণ কি? একমাত্র কারণ হচ্ছে গান্ধী ভণ্ড ছিল। গান্ধী ভণ্ড ছিল, এই কথাটা আজকে পরিষ্কার করে বলবার সময় এসছে। গান্ধী রাজনীতিক মানুষ ছিল, রাজনীতির মানুষ ছিল, গান্ধী কোনো মহাপুরুষ ছিল না। এবং রাজনীতি করতে গেলে অল্প স্বল্প ভণ্ডামি করতে হয়, সবাই জানি। সেই ভণ্ডামিটা গান্ধী করেছিল, কিন্তু তার ওপরে ওই খালি গায়ে হেঁটো ধুতি পরে লোককে বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমি ভণ্ডামি করছি বটে, কিন্তু করছিও না। এই হচ্ছে গান্ধীর চেহারা, এই জিনিসটা জেনে রাখতে হবে। যখন 1947 সালের মার্চ মাসে কংগ্রেস সিদ্ধান্ত নিল যে হ্যাঁ দেশভাগ হবে, তখন শ্যামাপ্রসাদ বললেন যে দেশভাগ যদি হয় তাহলে বাংলাও ভাগ করতে হবে, কারণ এই বাংলার এত বাঙালি হিন্দু তারা জিম্মি বা ধিম্মি হয়ে ওই বাংলায় বাস করবে না। জিম্মি বা ধিম্মি কি জিনিস? এ হচ্ছে 3য় শ্রেণীর বা 4র্থ শ্রেণীর নাগরিক। এমনিতে অন্য অনেক কিছু লেখা আছে কোরআনে হাদিসে, কিন্তু জিম্মি বা ধিম্মি হচ্ছে, মানে উর্দুতে জিম্মি আর আরবিতে ধিম্মি, এই জিনিসটা কিন্তু হচ্ছে ওই 3য় বা 4র্থ শ্রেণীর নাগরিক। এই 3য় বা 4র্থ শ্রেণীর নাগরিক হয়ে বাঙালি হিন্দুরা থাকবে না, তাদের জন্য আলাদা বাসভূমি চাই, তাদের জন্য পশ্চিমবঙ্গ চাই। এই পশ্চিমবঙ্গ যখন শ্যামাপ্রসাদ দাবি করলেন, তখন আমাদের পরম সৌভাগ্য, শ্যামাপ্রসাদের আইনসভায় খুব একটা জোর ছিল না, মাত্র কয়েকজন সদস্য ছিল, কিন্তু হিন্দু কংগ্রেসের পেছনে তখন পুরো হিন্দু সমর্থন ছিল। আমাদের পরম সৌভাগ্য যে কংগ্রেস সেটাকে সমর্থন করলো। কংগ্রেস এই শ্যামাপ্রসাদের দাবিকে সমর্থন করলো এবং তারই ফলে দেশ ভাগ হলো। এই দেশভাগের বিরোধিতা তখন, এই বাংলা ভাগের বিরোধিতা তখন কে করেছিল? আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের প্রাণের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র বোস, তিনি বিরোধিতা করেছিলেন। তিনি কি করেছিলেন? সোহরাওয়ার্দী যে সে সময় বাংলার প্রধানমন্ত্রী ছিল, তখন প্রধানমন্ত্রী বলা হতো, সোহরাওয়ার্দী 1946 সালে কলকাতায় দাঙ্গা লাগিয়েছিল। দাঙ্গা লাগাবার উদ্দেশ্য ছিল যাতে এখানে
কলকাতাটা যাতে পাকিস্তানে যায়। আজ পর্যন্ত বাঙালি মুসলমানরা, পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান এবং বাঙালি মুসলমান, বাংলাদেশের বাঙালি মুসলমান, কেউ এটাকে মেনে নিতে পারেনি যে কলকাতাকে শ্যামাপ্রসাদ নিয়ে নিলেন। এই জন্য শ্যামাপ্রসাদকে এরা গালাগালি দেয়, শ্যামা পোকা টোকা ইত্যাদি বলে। কিন্তু বলে তার কারণ হচ্ছে শ্যামাপ্রসাদের জন্যই ওরা কলকাতাকে নিতে পারেনি। তা নাহলে আমরা যেখানে এখানে বসে আছি, এখানে আমরা বসে থাকতে পারতাম না, বেশিরভাগ কি ওই বে অফ বেঙ্গলে গিয়ে ঝাঁপ দিতে হতো। আজকে আমরা এখানে যে বসে আছি সেটা শ্যামাপ্রসাদের জন্য। এবং এর সমর্থনে যদি যুক্তি চান তাহলে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়ুন। তার মধ্যে উনি বিলাপ করছেন কলকাতা কেন পাবো না, কেন কলকাতা পাবো না। কিন্তু কলকাতা পাননি, তার কারণ হচ্ছে একমাত্র শ্যামাপ্রসাদ। আর সেই সময় সোহরাওয়ার্দী যখন দেখলো যে কোনো ক্রমেই কলকাতাকে পাকিস্তানে ঢোকানো যাচ্ছে না, তখন চেষ্টা হলো যে একটা অন্য ধোঁকাবাজি, যেটার নাম ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট সভরেন বেঙ্গল, অর্থাৎ বাংলা পুরো ভারত থেকে আলাদা হয়ে যাবে, দুটো বাংলা এক হবে, হয়ে সভরেন অর্থাৎ একটা সার্বভৌম রাষ্ট্র হবে যার সাথে বাকি ভারতের কোনো সম্পর্ক থাকবে না। এই বাংলায় সে সময় করা হয়েছিল যে প্রধানমন্ত্রী সবসময় মুসলমান হবে এবং অর্থমন্ত্রী সবসময় হিন্দু হবে। একটা কনস্টিটিউশনও তৈরি হয়েছিল। এই কনস্টিটিউশন কে তৈরি করেছিলেন? শ্যামাপ্রসাদ, এই শরৎ বসু তৈরি করেছিলেন, অত্যন্ত দুঃখের বিষয়। এবং তার সঙ্গে ছিলেন আবুল হাসিম বলে একজন। এই আবুল হাসিম বর্ধমানের একজন নেতা। এই আবুল হাসিম সেই 46 সালের দাঙ্গায় একটা খুব বড় ভূমিকা ছিল। তার সঙ্গে শরৎ বসু যে কী করে হাত মেলালেন তিনি জানেন। কিন্তু ঘটনা হচ্ছে এই যে আবুল হাসিম আর শরৎ বসু মিলে একটাই বানালেন যে ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল হবে, যার প্রধানমন্ত্রী সবসময় মুসলমান হবে এবং সব কিছু 55-45 ভাগে হবে, 55 মুসলমান 45 হিন্দু। সেটা শ্যামাপ্রসাদ নস্যাৎ করে দিয়েছিলেন, উড়িয়ে দিয়েছিলেন। সেটা নিয়ে কিন্তু শ্যামাপ্রসাদ কংগ্রেসের নেতাদের কাছ থেকে বিশেষ সমর্থন পাননি, একজন ছাড়া। গান্ধী তো সমর্থন দেয়নি, নেহেরু আদৌ সমর্থন দেয়নি, একমাত্র সর্দার বল্লভভাই প্যাটেল সমর্থন দিয়েছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলকে শরৎ বসু চিঠি লিখেছিলেন, তার উত্তরে সর্দার প্যাটেল শরৎ বসুকে লিখেছিলেন যে তুমি নিজেকে পুরো জনতার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছ, তোমার মতামতের কোনো মূল্য নেই। এবং শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদের চেষ্টায় কংগ্রেসকে নিজের দিকে টেনে এনে 20শে জুন 1947 তারিখে বাংলা আইনসভায় যে প্রস্তাব পাশ হলো তারই জোরে পশ্চিমবঙ্গ তৈরি হলো। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তারই জোরে, যে জন্য আমরা বলি যে 20শে জুনকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করি, পালন করা উচিত। এরপর থেকে আপনারা মনে রাখবেন এটা 20শে জুন, যেদিন এই বাংলার আইনসভায়, অবিভক্ত বাংলার আইনসভায় সেই করা হয়েছিল, যেটাকে এখন বিধানসভা বলা হয়, তখন আইনসভা বলা হতো। সেই আইনসভায় এই আইনটা পাশ করা হয়েছিল বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটাই হচ্ছে পশ্চিমবাংলার জন্মদিবস। পয়লা এটাকে আবার লুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মমতা ব্যানার্জির সরকার। সেই ফাঁদে কেউ যেন পা না দেয়, আপনাদের সকলের ওপর দায়িত্ব বর্তাচ্ছে এই খবরটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। তৃতীয় যে তথ্যটা, যেটা অনেকের জানা নেই, এটা আমি আপনাদের একটুখানি বলি। সেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য। শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্যটা অনেকেই জানেন, কিন্তু শ্যামাপ্রসাদ, আমার আগে একজন বক্তা বলে গেছেন, সিংহানিজি বোধহয় বলেছিলেন যে শ্যামাপ্রসাদ ঢুকেছিলেন, কাশ্মীরে ঢুকেছিলেন পারমিট ছাড়া। কিন্তু কি করে পারমিট ছাড়া ঢুকেছিলেন, কেন পারমিট ছাড়া ঢুকেছিলেন? সে সময় এই পারমিট ইস্যু করত কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রণালয় সে সময় পারমিট ইস্যু করত। শ্যামাপ্রসাদ কাশ্মীরে যাচ্ছিলেন, শ্যামাপ্রসাদের কাশ্মীরে যাওয়ার ইচ্ছে ছিল না, উনি জম্মু যাচ্ছিলেন।
জম্মুতে জম্মু প্রজা পরিষদের যে অধ্যক্ষ ছিলেন পণ্ডিত প্রেমনাথ ডোগরা, তার আমন্ত্রণে উনি জম্মু যাচ্ছিলেন। তখন রেলগাড়ির যে লাইন, বর্তমানে জলন্ধর থেকে পাঠানকোট পর্যন্ত যে লাইনটা আছে সে লাইনটা হয়নি। তখন যেতে হলে জলন্ধর থেকে অমৃতসর, অমৃতসর থেকে পাঠানকোট হয়ে, অমৃতসর থেকে গুরদাসপুর হয়ে পাঠানকোট যেতে হতো, পাঠানকোট থেকে তারপরে কাশ্মীরে ঢুকতে হতো। সেই লাইনে যাচ্ছিলেন। সেই সময় শ্যামাপ্রসাদ যখন যাচ্ছিলেন তখন ট্রেনে এক ভদ্রলোক উঠলেন, উঠে বললেন যে নমস্কার, আমার নাম অমুক, আমি এই গুরদাসপুর জেলার ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি খুব শিগগিরই আশা করছি যে আপনাকে গ্রেপ্তারের জন্য একটা আসবে, আমার কাছে আদেশ আসবে, তখন আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব, আপনি আমায় ক্ষমা করবেন। শ্যামাপ্রসাদ বললেন যে আপনার উপর আদেশ আসলে আপনি করবেন, আমার তো কিছু বলার নেই, নিশ্চয়ই করবেন। তারপরে গাড়ি চলছে, গাড়ি চলছে, গাড়ি চলছে, গুরদাসপুর পার হয়ে গেল, বাটালা পার হয়ে গেল, পাঠানকোট পৌঁছে গেল, কোনো হুকুম তো এলো না। তারপরে একটা আশ্চর্য জিনিস হলো, তারপরে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্যামাপ্রসাদের কাছে এসে বললেন না না, হুকুম আসেনি, উল্টে আমাকে বলেছে যে আপনাকে কাশ্মীরে ঢুকবার ব্যবস্থা করে দিতে। শ্যামাপ্রসাদ একটু আশ্চর্য হলেন, কিন্তু এর পেছনে যে কি আছে সেটা তখন বুঝতে পারলেন না। উনি একটা জিপ জোগাড় করলেন, জিপ জোগাড় করে সেই জিপে করে যাবেন, কিন্তু জিপের ড্রাইভার বলল যে আমার কাছে তো পারমিট নেই, আমি জম্মু ঢুকবো না, আমি এখান থেকে পাঞ্জাব থেকে রাবি বলে একটা নদী আছে, রাবি নদীর ওপর ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হয়ে এ পাশে পাঞ্জাব, ও পাশে জম্মু কাশ্মীর, আমি ওই পারমিট ছাড়া ইয়েতে ঢুকবো না। তখন সেই ডেপুটি কমিশনার তাকে বললেন, আরে তুমি কেন চিন্তা করছো, তুমি চলে যাও, পারমিট তোমার পেছন পেছন চলে যাবে। তারপরে শ্যামাপ্রসাদ তো সেই জিপ নিয়ে রওনা হলেন। সেই রাবি নদীর জিপের মাঝামাঝি জায়গায় দেখেন কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। কি পুলিশ দাঁড়িয়ে আছে কেন কে জানে, কি জানেন না। উনি ওখানে যেতেই ওখানে যে পুলিশের যে অফিসার ছিলেন, অফিসার এসে শ্যামাপ্রসাদকে বললেন, এটা হচ্ছে কাশ্মীরের সীমানা, আপনার কাছে পারমিট নেই বলে আমি জানি, আপনি কিন্তু কাশ্মীরে ঢুকবেন না, ঢুকলে গ্রেপ্তার হবেন। তখন শ্যামাপ্রসাদ বলেন আমাকে জম্মু যেতে হবে, আমার তো প্রোগ্রাম আছে, আমাকে জম্মু যেতে হবে বলে শ্যামাপ্রসাদ ওখানে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে উনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে ওকে একটা বন্ধ জিপে, যেখান থেকে বাইরে থেকে লোক দেখতে পাওয়া যায় না, সাধারণভাবে তো একটা জিপের বাইরে লোককে বসে আছে সবাই দেখতে পায়, কিন্তু একটা বন্ধ জিপে ওকে নিয়ে সোজা শ্রীনগর চলে গেল। জম্মুতে বহু লোক দাঁড়িয়েছিল ওকে স্বাগত করবার জন্য, তাদেরকে কিছু সুযোগ দেওয়া হলো না, সেই জিপটা তাকে নিয়ে শ্রীনগর চলে গেল এবং শ্রীনগরে তাকে একটা জেলখানায় বন্দি করে রাখা হলো। এরপরে যখন শ্যামাপ্রসাদের নৃত্যসঙ্গী ছিলেন বলরাজ মাধক, এই ঘটনাটা আমি বলরাজ মাধকের কাছে শুনেছি, কারণ আমি ওকে ইন্টারভিউ করেছিলাম আমার ওই জীবনীটা লেখার জন্য, যে জীবনীটা একটা কপি সিঙ্গানিজির কাছে আছে। এই জীবনীটা আমি যখন লিখি তখন আমি বলরাজ মাধক, যিনি শ্যামাপ্রসাদের নৃত্যসঙ্গী একেবারে ছায়াসঙ্গী ছিলেন বলা যায়, সেই বলরাজ মাধককে জিজ্ঞেস করেছিলেন। বলরাজ মাধক বলেছিল কি হয়েছিল জানো, শ্যামাপ্রসাদকে ওরা পারমিট না দিয়ে ওখানে কাশ্মীরের মধ্যে ঢুকিয়ে দিল, তার কারণ সেই সময় সুপ্রিম কোর্টের কাশ্মীরের ওপর কোনো জুরিসডিকশন ছিল না, সুপ্রিম কোর্টের কোনো জোর ছিল না কাশ্মীরে, কাশ্মীরে আলাদা সুপ্রিম কোর্ট ছিল, এবং এই ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট থেকে কাশ্মীরের সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের মধ্যে ওকে ঢুকিয়ে দেওয়া। যখন উনি এই বলরাজ মাধক জানতে পারলেন যে এরকম একটা ব্যাপার ওর প্রতি হয়েছে, তখন উনি দৌড়তে দৌড়তে একজন মেহেরচাঁদ মহাজন বলে একজন, যিনি আগে কাশ্মীরের মহারাজার মন্ত্রী ছিলেন এবং পরে ভারতীয় সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হয়েছিলেন, মেহেরচাঁদ মহাজনের কাছে গেলেন। মেহেরচাঁদ মহাজন বললেন যে তোমার এখানে আসা উচিত হয়নি, আমি সুপ্রিম কোর্টের বিচারপতি। তখন এই বলরাজ মাধক কাঁদতে কাঁদতে বললেন যে আমি আর কারুকে চিনি না, আপনার কাছে এসছি, আপনাকে বলতেই হবে। তখন মেহেরচাঁদ মহাজন বললেন যে কি হয়েছে বুঝতে পারছো,
ওকে যে পারমিট ছাড়া কাশ্মীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে ওকে সুপ্রিম কোর্টের আওতার বাইরে নিয়ে যাওয়া, ভারতীয় সুপ্রিম কোর্টের আওতার বাইরে নিয়ে যাওয়া। এখন ভারতীয় সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে পারবে না, তোমাদের কাশ্মীরের হাইকোর্টে বা কাশ্মীরের সুপ্রিম কোর্টে যাই বলুক না কেন সেখানে যেতে হবে, সেখানে গিয়ে কেস করে ওর জামিন আদায় করতে হবে। এই হচ্ছে যে চক্রান্তটা হয়েছিল, যেরকম করে শ্যামাপ্রসাদকে কাশ্মীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কি হয়েছিল সেটা একটা লজ্জাস্কর ঘটনা। যখন এরকম হলো তখন ইউএম ত্রিপাঠী বলে একজন ব্যারিস্টার শ্যামাপ্রসাদ ধরে মামলা লড়বেন বলে, ডিফেন্ড করবেন বলে শ্রীনগরে গেলেন। শ্রীনগরে কারুর সঙ্গে মানে শ্যামাপ্রসাদের সঙ্গে কারুকে দেখা করতে দেওয়া হচ্ছিল না। তার পরিবার তো নয়, তার পরিবার কেউ দেখা করতে পারছিল না, তার ছেলে না, তার মেয়ে না। আমি এই বিষয়ে আমি যখন বইটা লিখেছিলাম তখন তার ছেলেরা মৃত, 2 ছেলে ছিল, অনুতোষ আর দেবতোষ, তারা মৃত। তার 2 কন্যা ছিল, 2 কন্যা হচ্ছেন বড়জন সবিতা বন্দ্যোপাধ্যায়, ছোটজন আরতি ভট্টাচার্য। আরতি ভট্টাচার্য নিউ ইয়র্কে থাকতেন, কিন্তু কানে কিচ্ছু শুনতে পেতেন না, আর ডিমেনশিয়া হয়ে গিয়েছিল, মানে বার্ধক্যজনিত যে জড়তা আসে সেটা হয়ে গিয়েছিল। একমাত্র সবিতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বনে ছিল, এবং উনি আমাকে বলেছেন, সবিতা বন্দ্যোপাধ্যায় তখন নিজের মেয়ের কাছে পুনেতে থাকতেন, আমি পুনেতে গিয়ে ওর ইন্টারভিউ করেছিলাম। সেই সবিতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন যে ব্যাপারটা হচ্ছে যে ওকে ওরকমভাবে নিয়ে গেল এবং ওকে পরিবারের কারোর সঙ্গে দেখা করতে দিল না যাতে এই হয়, এবং আরও যে রকম যন্ত্রণা দিল সেটার অবধি নেই। শ্যামাপ্রসাদের পায়ে ডিভিটি ছিল, ডিভিটি বলে একটা অসুখ, ডিপ ভেইন থ্রম্বোসিস। আপনাদের মধ্যে যদি কেউ ডাক্তার থাকেন তাহলে জানবেন, ডিপ ভেইন থ্রম্বোসিস বলে একটা অসুখ ছিল, এবং শ্যামাপ্রসাদকে ডাক্তার বলেছিল যে আপনি ক্রমাগত হাঁটাহাঁটি করবেন, কিন্তু যে জায়গায় ওকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল সেখানে হাঁটাহাঁটির জায়গা ছিল না, ফলে শ্যামাপ্রসাদ হাঁটাহাঁটির জায়গা পাননি। আর শেখ আবদুল্লাহ বলে দিয়েছিল শ্যামাপ্রসাদকে যেন 1 ফোঁটা কোনো রকম কোনো সুবিধে আমাকে জিজ্ঞাসা না করে না দেওয়া হয়। শুধু এই নয়, এর শ্যামাপ্রসাদ গ্রেপ্তার হবার 2 সপ্তাহ পরে নেহেরু আর কাটজু শ্রীনগরে গেল। নেহেরু এবং কাটজু সেই সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা শ্রীনগরে গেল কেন? বিনোদনের জন্য। সেখানে গিয়ে কিন্তু এরা এত নির্লজ্জ, সেই সময় শ্যামাপ্রসাদ ভারতের লোকসভায় সবচেয়ে অন্যতম অগ্রগণ্য লোকসভার সদস্য ছিলেন, কিন্তু শ্যামাপ্রসাদকে ওরা দেখতে গেলেন না পর্যন্ত। উল্টে এসে একটা বয়ান দিলেন যে এই শ্যামাপ্রসাদকে একটা পিকচারাস্ক বাংলোতে রাখা হয়েছে। পিকচারাস্ক বাংলো মানে কি? একটা কুটির, সেটা শ্রীনগর শহর থেকে অনেক দূরে, সেখানে একটা ঘর, সেই ঘরে শ্যামাপ্রসাদ থাকতেন, আর পাশে একটা ছোট ঘর, সেখানে শ্যামাপ্রসাদের 2 জন সঙ্গী থাকতো। এই অবস্থায় ছিল, এবং এই অবস্থায় শ্যামাপ্রসাদ মারা গেলেন। মারা যে গেলেন তারপরে তো তার মরদেহ কলকাতায় নিয়ে আসা হলো, এবং কলকাতায় সে সময় যে মিছিল বেরিয়েছিল তার মরদেহের বিরুদ্ধে পেছনে, এরকম মিছিল নাকি কলকাতা কখনো দেখেনি। আমি তার ছবি আমার এখানে আছে, এই বইটায় আছে। বইটা যদি কেউ কিনতে চান, এটা বাংলা সংস্করণও আছে। বাংলা সংস্করণটার নাম হচ্ছে ভারত কেশরী যুগপুরুষ শ্যামাপ্রসাদ, প্রকাশক হচ্ছে মিত্র ঘোষ, এটা কলেজ স্ট্রিটে পাওয়া যায়। এই বইটাতে ছবি আছে, এইটাতেও ছবি আছে। মানে ছবিটা তোলা হয়েছে, আপনারা তো কলকাতার ভূগোল সবাই জানেন, কালীঘাট পোস্ট অফিসের সামনে যখন ওর মরদেহ আছে তখন সেই মিছিলটার শেষ দেখা যাচ্ছে, সেটা ভবানীপুর থানার পেছনে চলে গেছে। ওই দিক থেকে, উত্তর দিক থেকে মিছিলটা দক্ষিণ দিকে আসছে কেওড়াতলা শ্মশানের দিকে। ওর মরদেহ আছে কালীঘাট পোস্ট অফিসের কাছে, আর মিছিলের পেছনটা আছে ভবানীপুর থানা ছাড়িয়ে, বিজলি সিনেমা ছাড়িয়ে, ভারতী সিনেমা ছাড়িয়ে। ওইখানে কত মানুষ এসেছিল। সবিতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন যে সেই সময় উদ্বাস্তু যারা ছিল
তারা রাত্রে ওর তখনও 7 ঘন্টা লেগেছিল ওর মরদেহ নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়িতে আসতে, তার ভবানীপুরের বাড়িতে আসতে 7 ঘন্টা লেগেছিল, যেটা 1 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। এবং এই 7 ঘন্টা ধরে লোকে সমস্ত ট্রাম লাইনের ওপর শুয়েছিল, উদ্বাস্তু যারা ছিল তারা হাউ হাউ করে কেঁদেছিল। এরপরে যেটা হয়েছিল সেটা তো দুটো ঘটনা হয়েছিল, একটা হয়েছিল একটা হয়নি। যেটা হয়েছিল সেটা হলো যে শ্যামাপ্রসাদ মারা গেলেন 23শে জুন, তার অন্ত্যেষ্টি হলো 24শে জুন। তারপরে 13ই জুলাই কলকাতায় একটা ট্রাম ধর্মঘট হলো। ধর্মঘটের কারণ কি, 1 পয়সা ভাড়া বাড়ানো হয়েছিল, 1 পুরনো পয়সা ভাড়া বাড়ানো হয়েছিল। সেই ট্রাম ধর্মঘটে 13টা ট্রাম পোড়ানো হলো, এবং এই 13টা ট্রাম পোড়ানোর ফলে এত হইচই হলো যে তাতে শ্যামাপ্রসাদের দুঃখ মানুষের চাপা পড়ে গেল। এবং এটা বলা হয়েছিল যে এর পেছনে, এই চক্রান্তের পেছনে নেহেরুর হাত আছে, এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে শ্যামাপ্রসাদকে ওরা ট্রাম চাপা দিতে পেরেছেন। শুধু তাই নয়, এরপরে যেটা হয়েছিল, যেটা বলে আমি এবার শেষ করব, সেটা হলো যে শ্যামাপ্রসাদের মা যোগমা দেবী নেহেরুকে অনুরোধ করেছিলেন যে এর একটা এনকোয়ারি হোক। শ্যামাপ্রসাদের মাপের একজন নেতা মারা গেছেন, তার একটা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের থেকে দূরে একটা জায়গায় যেখানে কেউ যেতে পারে না, প্রায় নির্বাসনে মারা গেছেন, তার একটা এনকোয়ারি হবে না, একটা এনকোয়ারি হোক। কিছুতেই নেহেরু এনকোয়ারি করতে দিলেন না, কিছুতেই নেহেরু এনকোয়ারি করতে দিলেন না। আপনারা ভাবতে পারেন যে নেতাজি সুভাষচন্দ্রের অন্তর্ধানের ব্যাপারে 5টা এনকোয়ারি হয়েছে, 5টা এনকোয়ারি। 3টে ভারতে হয়েছে, একটা ব্রিটেনে হয়েছে, একটা জাপানে হয়েছে। আর শ্যামাপ্রসাদের মৃত্যু সম্বন্ধে, ওই রকম পরিস্থিতিতে মৃত্যু সম্বন্ধে, নির্বাসনে মৃত্যু সম্বন্ধে একটাও এনকোয়ারি হয়নি। এই তথ্যগুলো আমি আপনাদের কাছে রাখলাম, আপনারা ভেবে দেখবেন, এবং আপনারা যদি এর যে সমস্ত এর সূত্রগুলো যেগুলো আমি বলেছি, এই সূত্রগুলো আপনারা যদি চান তাহলে পড়ে দেখতে পারেন। প্রধানত এই বইয়ের মধ্যে বা এর বাংলা সংস্করণের মধ্যে আছে। এছাড়া ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম বইটার কথা আমি বলেছিলাম, আরও নানা রকম জায়গায় নানা রকম সূত্র আছে। কিন্তু সূত্র ছাড়াও আমি যেগুলো বলেছি সেগুলো আমি আদালতে গিয়ে হলফনামা করে বলতে পারি, তার মধ্যে কোনো মিথ্যা নেই। এই তথ্যগুলো আপনাদের ওপর দায়িত্ব বর্তালো সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া, যারা এখানে আসেননি তাদের জানিয়ে দেওয়া, মুখে জানিয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া। এইটা বলেই এবং এই মহাপুরুষের উদ্দেশ্যে আমার শতকোটি প্রণাম নিবেদন করে আজকে তার জন্মদিনে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম। শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে।